প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন আমাদের পাশের দেশ, নিকটতম প্রতিবেশী আসলে বাংলাদেশের মানে দক্ষিণে বঙ্গোপসাগর ছাড়া বেশিরভাগটাই যাদের সাথে সীমানা, সেই ভারতে নির্বাচন হচ্ছে। মানে গত 11ই এপ্রিল শুরু হয়েছে, আজকে ছিল দ্বিতীয় দফা নির্বাচন, চলবে 19শে মে পর্যন্ত। রেজাল্ট হবে, গণনা হবে 23শে মে। এই দীর্ঘ সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলা হয় ভারতের এই নির্বাচনকে, এবং সেই আয়োজন চলছে। এবং বাংলাদেশের নিকট প্রতিবেশী হওয়ার কারণে ভারতের নির্বাচনের সাথে আমাদেরও নানা রকমের স্বার্থ জড়িয়ে থাকে। কখনো কখনো সীমান্ত, কখনো কখনো জাতীয় নানা ইস্যু, যেমন এখনও ভারতের সাথে আমাদের তিস্তা ইস্যু, নানা ইস্যু জড়িয়ে থাকে। ফলে ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষেরও বিপুল আগ্রহ। কারা ক্ষমতায় আসলো, কারা ক্ষমতায় থাকছে, সেটার সাথে বাংলাদেশের স্বার্থটা অনেক সময় জড়িয়ে যায়। সে কারণে আমরা ভারতের নির্বাচনটা আমরা জানি যে সাধারণ অনেকেই খুব মনোযোগ দিয়ে ভারতের নির্বাচনটা ফলো করছেন। এখন ক্ষমতায় আছে বিজেপির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এবং এবারও নির্বাচনে মোদীকে ঘিরেই বিজেপির সকল প্রচেষ্টা চলছে। আর মূল বিরোধী দল কংগ্রেস তো রাহুল গান্ধী আছেন, এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে বিভিন্ন আঞ্চলিক নেতারাও মোদীর বিরুদ্ধে নানা জায়গায় করছেন। কিন্তু ঠিক মোদীকে হারানোর মতো শক্ত একজন মানে কোনো জোট দৃশ্যমান এখনো হয়নি। তবু আমরা যেহেতু মাত্র দ্বিতীয় দফা আজকে নির্বাচন হলো, আরও সামনে আরও বাকি রয়ে গেছে অনেক লম্বা পথ। মে মাসের 23-24 তারিখ পর্যন্ত আমাদের ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক সুভাষ চন্দ্র বাদল। উনি দীর্ঘদিন নয়াদিল্লিতে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো চিফ হিসাবে কাজ করেছেন, ফলে কাছ থেকে ভারতের রাজনীতি এবং রাজনীতিবিদদের, সাংবাদিকদের দেখেছেন। ফলে তার কাছ থেকে আমরা শুনবো। আশা করি কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, এবং ভারতের আসাম থেকে ভারতের নির্বাচন কভার করতে ভারতের আসাম গেছেন এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহা, তিনি অনুষ্ঠানে যুক্ত হবেন। তার সাথে আমি দেখতে পাচ্ছি মিতা মিশ্র নামে একজন সমাজকর্মী, উনি আছেন। আমরা আশা করি তার কথাও শুনবো। আমরা অনুষ্ঠানটি শুরু করি ভারতের নির্বাচন নিয়ে। তো শুরুতে আজকেই মুন্নি গৌহাটি থেকে পাঠিয়েছে সেখানকার একজন সিনিয়র সাংবাদিক নব ঠাকুরিয়ার একটা বক্তব্য, সেটা দেখে আমরা অনুষ্ঠানটা আলোচনায় ঢুকতে চাই। তো আসামের অনেক নির্বাচন দেখার অভিজ্ঞতা, এবারের ইউনিক ব্যাপারটা যদি একটু বলেন। আর আমরা বলছি যে অনুপ্রবেশকারী ইত্যাদি নানান কিছু নিয়ে কথা হচ্ছে, তো এটা একটা নেগেটিভ ভাইব দেয়। সবই কি নেগেটিভ? না, সবে না। মানে শুধু হলো এবারে ইলেকশন, যে ইন্ডিয়ার যে ইলেকশন, অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার হয়েছে 90 crore ইন্ডিয়ান আর ভোটিং, লার্জেস্ট ইলেকশন ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট আর্ট। আর আসামেও বা নর্থ ইস্টে যে সাতক্ষণ স্টেটের মধ্যে অনেক উগ্রবাদী সংগঠন ছিল, অ্যারাউন্ড 30 to 40। আর বেশিরভাগ সংগঠনের কিন্তু ঘাঁটি ছিল বাংলাদেশ, চিটাগং বা সিলেট বা ঢাকায়ও ছিল। তো ওই সময়, আগের সময়, সব সময় ইলেকশন মানে এটা উগ্রবাদীর একটা ডিক্টেট ছিল, থ্রেটেনিং কল ছিল কি আপনি ইলেকশনে পার্টিসিপেট করবেন না। কারণ ইলেকশন মানে হলো, উগ্রবাদীর পলিটিক্সটা ছিল কি, ইলেকশন মানে ভারতীয়ত্বর একটা আগ্রাসন বা ইন্ডিয়ান কলোনিজম, ওনার একটা আর্গুমেন্ট ছিল। তাই ইলেকশন অপোজ করে উনি আসামিয়া বা মণিপুরি বা নাগা বা খাসি বা ডিমারাজি উনি এস্টাবলিশ করার চেষ্টা করেছিল। কিন্তু এইবার প্রথমবারের জন্য আসামের বা নর্থ ইস্টের কোনো উগ্রবাদী সংগঠন সেটা অপোজ করছে না। বয়কট করতে পারে কিন্তু অপোজ করছে না, আর কাউকে ভাবুকেও দিচ্ছে না কি আপনি ভোট দেবেন। থ্রেট নাই, তেমন কোনো ইনসিডেন্টও নাই, কোনো ইনসিডেন্ট নাই। আর পিসফুল আজকের সেকেন্ড ফেজে ইলেকশন হয়ে গেল, কোনো ইনসিডেন্ট নাই। আগে একটু ইনসিডেন্ট ভায়োলেন্স ছিল, মোস্টলি মিলিটেন্ট আউটফিটের যে ইঞ্জিনিয়ার ভায়োলেন্স ছিল। তো এবার সেটা নেই। তো এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আপনি যদি ভোট দিছে, আপনার ভালো কথা, আপনি ভোট দেয় যদি নাই, কোনো ভয়ের জন্য নয়, আপনি এলে আপনি আলস্য বা আপনার কোনো ইন্টারেস্ট নেই। তো তার জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট একটা ক্রেডিট নিতে পারে, সেটা বাংলাদেশের নতুন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে রি-ইলেকশন হয়েছে, শেখ হাসিনা নিজের দেশের জন্য কী কাজ করছে সেটা বাংলাদেশি অনুমান করবে। কিন্তু আমার কথা হলো কি, বাংলাদেশে অনেক ঘাঁটি শেখ হাসিনা ম্যাডামের সময় যেটা নিষ্ক্রিয় হয়েছে। অনেক আলফা, এনডিএফবি, বিএলটি, অনেক উগ্রবাদী সংগঠনের নেতাকে উনি ইন্ডিয়াকে সমঝাই দিয়েছে। একটু সিক্রেট ডিল হতে পারে। আর ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কী সম্পর্ক আছে জানা যায় না, কিন্তু বাংলাদেশের যে উগ্রবাদের ঘাঁটি সেটা বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই আসামের বেশিরভাগ উগ্রবাদী সংগঠন এখন মিয়ানমারে আছে, চাইনিজ বর্ডারে আছে, এরকম রিপোর্ট পাওয়া যায়। কিন্তু অনেক নিষ্প্রভ বা অনেক নিস্তেজ। তাই
নর্থ ইস্টের দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে শেখ হাসিনা একটু ক্রেডিট দাবি করতে পারে। আর হ্যাঁ, আর একটা কথা বলতে পারে কি, ভারত কানেক্টিভিটির কথাও বলছি। হ্যাঁ কানেক্টিভিটি, আর একটা কথা বলতে পারি যে ভারত সরকার অনেক টাকা খরচ করা প্রয়োজন ছিল উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে, আর্মি অপারেশন, রিহেবিলিট, তারপরে যেগুলো ভিকটিম হয় তাকে সাপোর্ট করা। কিন্তু যখন বাংলাদেশ গভর্নমেন্টের স্ট্যান্ড নিয়েছে কি এখানে উগ্রবাদী হবে না, বাংলাদেশের মাটি অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটি চলবে না, তো আমার তো মনে হয় যে ভারতের যে ভারত সরকারকে অ্যাকচুয়ালি বাংলাদেশ গভর্নমেন্ট কিছু দাবিও করতে পারে যে আপনাদের কিছু কাজ আমিও করে দিয়েছি, মানে বাংলাদেশ গভর্নমেন্ট সেটা করে দিয়েছে, তো বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টে একটু রেভিনিউ সাবসিডি দাবিও করতে পারে, কারণ এখানে অনেক ঝামেলা। আপনাদের তো মানে এখানে অনেক টাকা বিলিয়ন টাকা এখানে খরচ হতো মানে এই উগ্রবাদীকে করতে। অ্যান্টি ইন্টেলিজেন্সি অপারেশন অনেকটা খরচা, অনেক ঝনঝন হানি হয়েছিল, লোক মারা গিয়েছিল। তো সব কিছু নিষ্কৃতি পাওয়ার পরে তো বাংলাদেশ কোনো কিছু দাবি করতে পারে, সেটা আমি বললাম কি আমার সবসময় শোভাবাদ আছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের নতুন সরকারের জন্য। আর কানেক্টিভিটির জন্য যখন চিটাগং যে পোর্টটা সেটা ব্যবহার করার জন্য একটা আলোচনা হচ্ছে, বাংলাদেশের ভিতর দিয়ে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত, গুয়াহাটি থেকে তামাবিল হয়ে ঢাকা পর্যন্ত বাস চলাচলের কথা চলছে। আমার কি মনে হয় যে গুয়াহাটি ঢাকা যদি বাস সার্ভিস হয়, যদি এয়ার সার্ভিস হয়, মানে একটা যদি লুপ করতে পারে ঢাকা গুয়াহাটি কলকাতা বা গুয়াহাটি ঢাকা কলকাতা, তো অনেক সুবিধা হবে। আর বাংলাদেশের লোক আসাম সম্পর্কে একটা ধারণা আছে কি আসামকে জাদুর ডেক কে মায়াবীর, এগুলো কিছু নয়। মানে আমরা সবাই আপনি আমাকে তো বাংলাদেশি বলে মনে হয়, আমি যখন ঢাকায় যাই কেউ আমাকে প্রশ্ন করে না আপনি কোথা থেকে আসে, আমি বাংলাদেশের লোক, বা আপনি এখানে ওয়েলকাম করি। আমি ট্যুরিজমে কাজ করতে পারি, আমি এডুকেশনে কাজ করতে পারি, মেডিকেলে কাজ করতে পারি। বাংলাদেশে অনেক লোক চিকিৎসার জন্য চেন্নাই যায় বা হায়দ্রাবাদ বা মুম্বাই, উনি তো গুয়াহাটিও আসতে পারে, গুয়াহাটিতে ভালো ভালো হসপিটাল আছে। গুয়াহাটির অনেক লোক ঢাকা যেতে পারে, চিটাগং যেতে পারে। ইলেকশন তো পিসফুল এবং সেকেন্ড ফেজেও তো কোনো রকমের কোনোখানে 80% ইয়ে হচ্ছে, কিন্তু ইভিএম নিয়ে একটু ঝামেলা শুরু হয়েছে। মানে আমার ইন্ডিয়ান যে এভারেজ সেটা হলো 65%, মোটামুটি ইন্ডিয়ান এভারেজ 65%। তো নর্থ ইস্ট আমরা সদায় মানে এক সময় আগে ছিল 65, এখন 70%। আর এই সেকেন্ড ফেজ রিপোর্ট তো কালকে পাওয়া যাবে, কিন্তু মোটামুটি 81 to 82%। তো মোটামুটি ন্যাশনাল এভারেজ থেকে আমরা 10% আগে এখনো। জনাব সুভাষচন্দ্র বাদল দাদা, আপনি শুনছিলেন ওনার কথা, উনি যেভাবে মানে বিশেষ করে এই যে সেভেন সিস্টার্সের কথা আমরা বলি, সেখানে যেই উগ্রবাদীদের যেই ঝামেলা ছিল দীর্ঘদিন, উনি ধন্যবাদও দিয়েছেন যে ক্রেডিটটা বাংলাদেশ সরকারের। যে বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে কার স্বার্থ না, স্বার্থ হলো যে বাংলাদেশের মাটি কখনোই কোনো সন্ত্রাসীকে ব্যবহার করতে দেওয়া হবে না। শেখ হাসিনার স্পষ্ট অবস্থান, তাতে ভারতের সুবিধা না চীনের সুবিধা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মাটি আমরা কাউকে ব্যবহার করতে দেবো না, সেই সুবিধাটা ভারত পেয়েছে এবং সেটা তারা স্বীকারও করছে। এই নির্বাচন, তবে এই নির্বাচনকে ঘিরে কিন্তু বাংলাদেশের আরও অনেকগুলো, যেমন এনআরসি নিয়ে কথা বলছিলেন আপনি, তারপরে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সামনে এই বিশেষ করে এই সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলোতে কিন্তু এই মানে নাগরিক পঞ্জি এবং নাগরিক বিল এই দুটি নিয়ে কিন্তু খুব কথাবার্তা হচ্ছে। আপনি একটু যদি সংক্ষেপে একটা মূল্যায়ন দেন যে নির্বাচনটার বাংলাদেশ প্রেক্ষিতে ইন্ডিয়ান নির্বাচনটা কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। ইন্ডিয়ান ইলেকশন নিয়ে বাংলাদেশের জনগণ, সাংবাদিক, রাজনীতিক সবারই সবসময় একটা কৌতূহল থাকে, কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রায় 1200 কিলোমিটার সীমান্ত আছে এবং বাংলাদেশে এবং ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য সংস্কৃতি ইত্যাদি মিলেই কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা। সেহেতু ইন্ডিয়াতে কোন দল আসছে, কে প্রধানমন্ত্রী হবেন, এ নিয়ে বাংলাদেশের মানুষের কৌতূহল থাকে, সবসময় একটা কৌতূহল ছিল। তো যে আলোচনাটা আমরা শুনলাম যে ইন্ডিয়ার সেভেন সিস্টার ভারতের জন্য একসময় হেডেক হয়ে দাঁড়িয়েছিল, যেটা আপনি শুনলেন যে ইন্ডিয়াতে এর আগে যত ইলেকশন হয়েছে উলফা, এনপিআর এরা সবাই শুধু বয়কটই করে নেই, ইলেকশনকে থ্রেট করে দিয়েছে। এইবার কিন্তু এরকম সেটা করতে পারেনি, করে নেই। আজকে যে আসামে যে আসাম এবং আসাম সহ সেভেন সিস্টারে যে শান্তির একটা বাতাবরণ, এর জন্য এই কৃতিত্ব অবশ্যই বাংলাদেশের। কারণ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেছেন যে আমরা আমাদের ভূমিকে কোনো দেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে দেব না। উনি ওনার কমিটমেন্ট অনুযায়ী এই ব্যবস্থা নিয়েছেন এবং উলফার অনেক নেতাকেই ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে, কারণ কোনো সন্ত্রাসী স্থান বাংলাদেশে হবে না, এটা মানুষ
চায়। তবে এইবারের ইলেকশনে বাংলাদেশের প্রত্যাশা কিন্তু মোটামুটি ইন্ডিয়াদের সাথে আমাদের সম্পর্ক এখন সবচেয়ে ভালো। তো মানুষের মধ্যে একটা আগ্রহ আছে যে ইন্ডিয়ার যে নতুন সরকার আসবে সেই সরকার, আমাদের এখন মেজর মানে যেটা সমস্যা তিস্তার পানি চুক্তিটা হবে কিনা, কারণ তিস্তা নিয়ে আসলেই আমরা সমস্যায় আছি। আমাদের উত্তরাঞ্চল ফারাক্কার প্রভাবে তো এমনিতেই অনেক ক্ষতিগ্রস্ত, তিস্তার পানি না থাকার কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য তিস্তার ব্যাপারে আমরা খুবই আগ্রহী। তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে তো সব দিক দিয়েই ভালো হয়েছে। ইন্ডিয়া বাংলাদেশের ব্যবসা বাণিজ্যর অনেক সুযোগ দিয়েছে। তারা মাত্র কয়েকটি পণ্য ছাড়া সবগুলো পণ্যের ব্যাপারে তারা ডিউটি মুক্ত করেছে, কিন্তু কিন্তু নন ট্যারিফ কিছু ব্যারিয়ার আছে। তো বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে প্রত্যাশা করবে যারা বিজনেসম্যান যে আগামী ইলেকশনে এই ইলেকশনে যিনি ক্ষমতায় আসবেন এই যে নন ট্যারিফ ব্যারিয়ারগুলো তুলে দিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি যেটা থাকে সেটা একটা ভারসাম্য আসবে। ভারসাম্যহীনতা আছে এটা কমাই আনার ব্যাপারে একটু একটা উদ্যোগ নেবেন হতে। বাদলদা, আমি আপনার কাছে আসবো। মুন্নি অপেক্ষা করছে গৌহাটিতে, একটু ওর কাছে একটু শুনে আসি। মুন্নি, আমরা আছেন গৌহাটিতে, আমাদের বিশেষ প্রতিনিধি নির্বাচন কভার করতে গিয়েছেন। মুন্নি আছেন সেখানে। মুন্নির সাথে আমি দেখতে পাচ্ছি একজন অতিথি, স্মিতা মিশ্র, উনি একজন সমাজকর্মী। মুন্নি, আপনি আজকে সারাদিন আপনার নির্বাচন কভারেজে যেটা দেখলাম যে সেখানে শান্তি এবং বারবারই ঘুরে ফিরে বাংলাদেশের কথা আসছিল, বাংলাদেশের কথা আসছিল। যেমন আমরা নব ঠাকুরের কথা শুনলাম, তিনিও বলছিলেন যে কৃতিত্বটা বাংলাদেশের। আবার একই সঙ্গে আবার আপনি বলছিলেন যে নাগরিকপঞ্জি এবং সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল নিয়েও কিন্তু সেখানে এক ধরনের শঙ্কা আছে যে মানে কাউকে কাউকে বাংলাদেশে ফিরে আসতে হতে পারে কিনা, ৭১-এর ২৫শে মার্চের আগে যাওয়া পরে যাওয়া, অনেকগুলো বিতর্কের কথা আপনিও বলছিলেন। কি ইস্যু আসলে? মানে আসামে অনেক বেশি বাংলাদেশ বাংলাদেশ উচ্চারিত হচ্ছে, আমি আজকে সারাদিন শুনলাম। কি বলছেন ওনারা? ঢাকা থেকে স্টুডিও থেকে বসে এই বাংলাদেশ ইস্যু নিয়ে কথা শুনি, তখন মনে হয় যেন যেমন মুন্নি, আপনি যদি মাইক্রোফোনটা আপনার মুখের সামনে নেন তাহলে আমরা কথাটা শুনতে পাবো। মাইক্রোফোনটা, ইয়েস। এনআরসি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভালোভাবে। আচ্ছা, এনআরসি নিয়ে যখন নাকি আমরা ঢাকায় বসে রিপোর্ট করি, ঢাকায় বসে টকশো করি, তখন একরকম মনে হয়। আবার যখন নাকি এখানে একেবারে গ্রাউন্ড মানে একেবারে মাঠে গিয়ে যখন কথা বলি তখন অন্যরকম। এনআরসিটা এক ধরনের, এনআরসি নিয়ে তো আসলে রাজনীতি, হয়তো রাজনীতির দায় তো নিশ্চয়ই বিজেপি সরকারের উপরে যাবে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এনআরসিটা শুরু হয়েছে এবং আমরা জানি যে 2018-র জুলাই থেকে তারা সুপ্রিম কোর্টে তখন বিচারপতি ছিলেন একজন অসমিয়া। 40 লাখ, জি 40 লাখ মানুষ বাদ পড়েছে ওখান থেকে। এবং সেখানে স্পষ্ট করেই আছে যে 1971-এর 25শে মার্চ তারপরে যারা এসেছেন তাদের যেই রেজিস্ট্রেশনের বিষয়টি, তারা তাদের পূর্বপুরুষরাও তারা এখানে কিনা সেগুলো, এবং প্রায় 50 বছর এদিক সেদিক নিয়ে তাদের ঝামেলা, এবং অনেকেই এই পঞ্জি যেটা নাগরিক পঞ্জি সেটার জন্য কাগজপত্র হাজির করেছেন। আমরা কিন্তু জানি যে এই 40 লাখ যারা বাদ পড়েছেন তাদের অনেকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে আছে। এটাও একটা সাংবাদিকদের জন্য একটা ভালো নিউজ। আমরা ওখানে রোহিঙ্গা কভার করি, কিন্তু এখানে এই এনআরসির নাম করে কারা আছেন সেটাও একটা বড় খোঁজ করার একটা বিষয় আছে। এনআরসিটা সুপ্রিম কোর্ট ইস্যু, কিন্তু তার পরবর্তীতে আবার যে নরেন্দ্র মোদী যে বিলটি তুললেন, যেটাকে আমরা ক্যাব যেটা বলছে, হ্যাঁ, সেই ক্যাব নিয়েও এবার রাজনীতি হয়েছে। কিন্তু আমি একটু স্পষ্ট করতে চাই, অনেক সিনিয়র জার্নালিস্টদের সঙ্গে ফোনে কথা হয়েছে, কারণ আমি তো ভোটের মাঠে সারাদিন ধরে ছিলাম, সবসময় সবার সঙ্গে সামনাসামনি কথা হয়নি, কিন্তু ফোনে ফোনে অনেকের কাছ থেকে একটু বোঝার চেষ্টা করেছি। অনেকেই যেটা বলেছেন যে এইটা মূলত যতটা না আসামের রাজনীতির জন্য, তার চেয়ে বেশি এই খেলাটা আসলে অমিত শাহ বা নরেন্দ্র মোদী, তারা এই খেলাটা আসলে পশ্চিমবঙ্গের জন্য একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে এটা। এবং এই যেটা বলা হচ্ছে এই ক্যাবের কারণে, আমি যেটা পশ্চিমবঙ্গে আমার সিনিয়র জার্নালিস্টরা যারা আমার বন্ধুরা আছেন অনেকেই আজকে কথা বলেছেন যে এটার কারণে একটু তৃণমূল ঝামেলায় পড়তে পারে, কারণ মমতা ব্যানার্জি যে মাইনরিটি ভোট নিয়ে সবসময় তিনি মানে এগিয়ে যান, এরকম একটি ব্যাপার আছে।
সেখানে একটা টানাপোড়েন চলছে। আমরা পশ্চিমবঙ্গ থেকে নিশ্চয়ই এই বিষয়গুলো জানাবো। আর অন্য জায়গায় এখানে আসামে একটা ইন্টারেস্টিং বিষয় যে বাঙালি বাঙালি অহমিয়া, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, এই রকম একটা জটিল সমীকরণ আছে। বাঙালি হিন্দুরা কিন্তু এই বাংলা ভাষাটা ধরে রেখেছে এবং সেটার একটা ব্যাপার। আবার হয়তো অনেক আগে বাংলাদেশ থেকে মুসলিমরা যারা এসেছেন, আমি বলছি যে সেই ৭১-এর আগে যারা এসে বসবাস করেছেন, তারা কিন্তু পট করে আসলে বাংলা ভাষাটা ছেড়ে দিয়ে অহমিয়া নিজেদেরকে বা অহমিয়া মুসলমান হিসেবে তারা এখানে আছেন, তাদের কোনো ঝামেলা হচ্ছে না। শুধু বাঙালি যারা হিন্দু যারা তারা বাংলা ভাষাটা বলছেন, এই ভাষা নিয়ে একটা বড় রকমের জটিলতা আছে। আপনি বলছেন আমার সঙ্গে যিনি বসে আছেন তিনি সমাজকর্মী, তিনি আসলে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, স্মিতা মিশ্রা। তিনি একটু আমাদেরকে বুঝিয়ে দিবেন। আমরা যেটা বোঝার চেষ্টা করি যে পিপলস মাইন্ড, অনেক সময় মনে হয় যে কংগ্রেস এবার খুব ভালো করছে, এই দিকে নর্থ ইস্টে তাদের ক্যাম্পেইন খুব ভালো ছিল। নরেন্দ্র মোদী এই সিএবি নিয়ে যেইটা ক্যাব নিয়ে যে একটা বিরোধিতার মধ্যে পড়েছে, তাতে করে হয়তো বিজেপি এখন আমি স্মিতা মিশ্রের একজন রাজনীতিবিদ, তিনি মাঠে ঘাটে মেয়েদের সঙ্গে অনেক সময় একেবারে কাছাকাছি বসে তিনি কথা বলেন, কথা শোনেন, মাইনরিটির ইস্যু নিয়ে অনেক বেশি কথা বলেন। তার অভিজ্ঞতা থেকে একটু শুনতে চাই, বিজেপি কোথায় কোথায় পৌঁছে গেছে, আসলেই ক্যাবটা কি বড় একটা ইস্যু হতে যাচ্ছে কিনা আসামের জন্য? হ্যাঁ, নমস্কার। ক্যাব যেটা, সেটাই এখন মেইন ইস্যু বলতে গেলে ইলেকশনে। এটা হলো আমাদের এখানে, যেটা আমি একদম ভালো করে বুঝাইতে, এখানে আছে মুসলিম, বেঙ্গলি মুসলিম আর আসামিজ মুসলিম। আসামিজ মুসলিমরা আসামিজ অরিজিন আগে থেকে আছে, আর যারা মানে বাংলাদেশে মূল বাংলাদেশে মূলের মুসলিম, ও নাকে এখানে বাংলাদেশি বলে আর কি। এখন হলো হিন্দুরা তো এখানে বাংলাদেশি বলে না, বলছিল না এতদিন হিন্দুদেরকে, কিন্তু যখন কথা হলো যে হিন্দু বাংলাদেশি আসবে, যে এমনিতে এতগুলো বাংলাদেশি মুসলিম বাংলাদেশি আসে, তার উপর আবার বাংলাদেশি নিয়ে আসবে, সেটাই হলো একটা নিয়ে আসবে, ঠিক এরকম তো কোনো কথা নাই। বলা হয়েছে যে যদি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু মানে মাইনরিটি মানে হিন্দুরা যদি আসে, তাহলে তাদেরকে সিটিজেনশিপ দেয়া হবে। এইটা একটা মানে বাংলাদেশ থেকে তো কোনো হিন্দু এখন আর মানে ধরেন রাজনৈতিক কারণে বা একটা নিরাপত্তাহীনতার কারণে গত ২০ বছরেও পরিবার বা ১০০ পরিবার বা ৫০টি পরিবারও এসেছে বলে এমন কোনো খবর কি আপনারা পেয়েছেন কিনা? না, খবর তো নেই, আসবে না সেটাও সবাই জানে, কেউ আসবে না ওখান থেকে, কিন্তু এটা একটা পলিটিক্যাল ইস্যু বানিয়ে নিয়েছে ওরা, একদম মেইনলি এটা ইলেকশনের জন্য করে নিয়েছে। ইলেকশন শেষ হয়ে গেলে হয়তো এই হাওয়াটাও যাবে, সবাই জানে এটা হবে না। কিন্তু আর এখানে একটা কথা আছে কি, আসামের যেগুলো সংগঠন, লোকাল সংগঠন, ছাত্র সন্তান আর জাতীয়বাদী যুব পরিষদ, এসব ওরা একটু নারাজ হয়েছে, কেননা যেগুলো পূর্ব বাংলাদেশের লোক ছিল মুসলিম, ওরা এখানে আসামিজ পড়ে, আসামিজ স্কুলে যায়, আসামিজ কলেজে পড়ে, কিন্তু হিন্দু বাঙালিরা বাঙালি ভাষাটা ছাড়েনি। এই ভাষার মেইনলি ভাষার প্রবলেমটা, যে ওরা আসলে আসামিজ ভাষাটা একদম লুপ্ত হয়ে যাবে, থাকবেই না, সেটা একটা ভয়, যার জন্য ভয় পলিটিক্যালি। রাজনীতিটা ভাষার রাজনীতি, বাংলা ভাষা নিয়ে কিন্তু এই লড়াইটা চলছে এবং এখানে বাঙালি হিন্দু যারা আছেন ভাষাটাকে ধরে বসে আছেন, অনেকেই আছেন, মুসলিম অনেকেই আছেন, তারা বাংলা জানেন কিন্তু সুতরাং এরকম একটি মানে বাংলা ভাষা নিয়ে আমরা জানি যে ফিউচারের যে ভাষার জন্য শহীদ হয়েছেন, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন, তার কথা কিন্তু আমরা জানি। এখন এখানে রাজনীতিটা বাংলা ভাষা নিয়ে চলছে এবং আমরা নর্থ ইস্টের যে কথা জানি যে সন্ত্রাসবাদ ইত্যাদি, বিচ্ছিন্নতাবাদ ইত্যাদি নানান কিছু আছে, তার চেয়ে বড় মেইনস্ট্রিম রাজনীতিতে বাংলা ভাষা একটা বিরাট ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। মেটামের সাথে আরেকটু যোগ করবেন।
এটা আগে ছিল না। হ্যাঁ, আগে তো শিলচরে যেটা বললেন আপনি সেগুলো ঠিক আছে, কিন্তু এই ইলেকশনের আগে, পার্লামেন্ট ইলেকশনের আগে আগে এই যখন নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার বললো যে হিন্দু বাংলা, আমাদের আপনি বললেন যে আপনি আফগানিস্তান আর অন্য অন্য জায়গা এগুলো ইস্যু না, আমাদের শুধু বাংলাদেশটা ইস্যু হয়েছে, বাংলাদেশে কেন আসবে? কারণ বাংলাদেশে বাংলাদেশটা আমার বোর্ডার চ্যালেঞ্জ আসতে সবাই ইজি হয়। তো কিন্তু আপনি তো বললেন যে গত 20 বছরে তো আসেনি, আর বাংলাদেশের যে গ্রোথ, বাংলাদেশের আমরা ঠিক ওইভাবে গরিব বলি না, কোনো গরিব মানুষ যারা বুঝতে পারেন তারা এখানে আসামে এসে তো কিছু করতে পারবেন না, সুতরাং কে খোঁজ খবরও তো রাখেন। এরকম ভাসমান মানুষ হিসেবে একেবারেই আরো খারাপ অবস্থায় তো নিশ্চয়ই কেউ আসে না। সেটা আপনি বুঝবেন, আমি বুঝবো, কিন্তু সাধারণ লোক বোঝে না। ওদের সেন্টিমেন্ট আসামিস ল্যাঙ্গুয়েজ, যেগুলো গ্রামে আসে, গ্রামে যেগুলো লোক থাকে ওরা তো কিছু বোঝে না। এগুলো শুধু জানে যে বাইরে থেকে লোক আসবে, বাংলা ভাষাটা হবে, আমাদের ভাষাটা যাবে। লোকের জন্য, হ্যাঁ, জেনারেল সাধারণ লোকের জন্য এটা করেছে, মানে যেগুলো তো জানাশোনা মানুষ সেগুলোকে তো পারবে না, সাধারণ লোকের জন্য এটা করেছে। তো ওই জন্য এটা হয়েছে। আচ্ছা, আর আমরা এটার কারণে জানি যে একটু বিজেপি বোধহয় অতটা ভালো করতে পারবে না, আপনার কি তাই মনে হয় কিনা? হ্যাঁ, এবার কন্টেস্ট হবে। আগের বার তো বিজেপি ঢেউ, এমন একটা ঢেউ এসেছিল, বিজেপি ইজিলি চলে গেছে, কিন্তু এবার সেটা হবে না। তার মেন এটা ক্যাবের জন্য মেন হলো কংগ্রেস। তার মানে কি বিজেপি তার যে 7টা সিট আছে সেখান থেকে কমতে পারে বলে মনে হয়? বলা তো যায় না, রেজাল্ট না দেওয়া পর্যন্ত বলা যায় না, কিন্তু আগের বারের মতন ইচ্ছা হবে না, কন্টেস্ট একটা হবে। কেননা ক্যাবকে সাপোর্ট না করার ভিতরে কংগ্রেস ছিল। তো কংগ্রেসে যখন ক্যাবকে সাপোর্ট করেনি, তাহলে অনেকগুলো লোক কংগ্রেস থেকে, অন্য অন্য দল থেকে কংগ্রেসে চলে গিয়েছে, বিজেপি থেকেও গিয়েছে কয়েকজন। তো কন্টেস্টটা তো হবে, আগের মতো বিজেপির হবে না তেমন। প্রভাস, আমি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে মানে বাংলা ভাষা একটা বড় ফ্যাক্টর, এবং একেবারেই বাংলাদেশের সীমান্তে এরকম একটি জায়গা, আসামের মতো একটা জায়গায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভিতরকার রাজনীতিটা হলো ভাষা। নিশ্চয়ই আপনার প্রশ্ন আছে। জি, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আবার আপনার কাছে আমরা প্রশ্ন নিয়ে ফিরবো। আমাদের দুজন অতিথিও আছেন, আমাদের বিরতির সময় গেছে। আমাদের যে অতিথির কথা বলছিলাম, অধ্যাপক দেলোয়ার হোসেন, উনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। বিরতির পরে তার কথা শুনবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম ভারতের নির্বাচন নিয়ে। ভারতের নির্বাচন গত 11 এপ্রিল শুরু হয়েছে, আজকে ছিল দ্বিতীয় পর্বের ভোট, চলবে আগামী 19শে মে পর্যন্ত। ফলাফল আমরা পেতে পেতে হয়তো 24শে মে লেগে যাবে। কথা বলছিলাম ভারতের নির্বাচন হলেও বাংলাদেশের মানুষের বিপুল আগ্রহ আছে, কারণ একদম নিকট প্রতিবেশী এবং অনেকগুলো স্বার্থ। আমরা বিরতির আগে যেমন কথাগুলো শুনছিলাম, অনেকটা কানেক্টিভিটির কথা বলছিলেন 7 সিস্টারের যে এখন শান্তির বাতাবরণ, বিরতির আগে সুভাষচন্দ্র বাদলও বলছিলেন, সেটার অনেকটা কৃতিত্বই বাংলাদেশের, এবং সেইটা গৌহাটির মানুষ খুব কৃতজ্ঞ চিত্তেই স্মরণ করে যে বাংলাদেশের কারণে তারা আজকে শান্তিতে ভোট দিতে পারছে। এছাড়া সুভাষচন্দ্র বাদল বলছিলেন যে তিস্তার পানি, এমন অনেকগুলো দ্বিপাক্ষিক বিষয় আছে যেগুলো ভারতের সাথে আমাদের স্বার্থ খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেখানে আসলে বুঝে নেওয়ার পালা, আমারটা আমি বুঝে নেব, ওনারটা উনি বুঝে নেবেন, সেরকম। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে একটু শুনি যে ভারতের নির্বাচনের প্রেক্ষিত যদি বাংলাদেশ প্রেক্ষিতে বিবেচনা করি, তাহলে আমরা কিভাবে এই নির্বাচনটা দেখি? ধন্যবাদ। আমরা তো এই নির্বাচনের ব্যাপারে তো আপনার মানে একটা হচ্ছে যে ভারতের যে শাসক হিসাবে নরেন্দ্র মোদীর যে অবস্থান, বা নরেন্দ্র মোদী থাকবে কিনা সেটি একটি প্রশ্ন। মানে কারা ক্ষমতায় থাকবে অথবা আসবে, অথবা ক্ষমতার কোনো পরিবর্তন হবে কিনা সেটি একটি বড় বিষয়। তবে একটা জায়গা আমরা নিশ্চিত করতে পেরেছি, গত 10 বছরে বাংলাদেশ ভারত সম্পর্ক যেভাবে এগিয়েছে, এবং এখন আমরা সবসময় বলতাম যে ভারতের যে রেজিম, যে শাসক কারা, তাদের উপর নির্ভর করছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মাত্রাটা। এখন আমরা দেখছি যে কংগ্রেস বা বিজেপি, অথবা আমরা যদি আরও বড় পরিসরে দেখি যে আপনার এনডিএ জোট,
অথবা ইউপিএ জোট, যারাই ক্ষমতায় থাকুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটা বটম লাইন তৈরি হয়েছে, স্বার্থটা সবাই বুঝে গেছে আর কি, যেখানে কার স্বার্থ শুধু কোথায় স্বার্থ শুধু না, আপনার যে এই সম্পর্ককে উন্নয়নের জন্য যে সমস্ত মেকানিজম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এখন পর্যন্ত আমরা জানি যে এমনকি নরেন্দ্র মোদী তার এই 5 বছরের শাসনের মধ্যেও কিন্তু আমরা একমাত্র মানে তিস্তা পানি বন্টনের যে চুক্তির বিষয়টি ছাড়া বড় ধরনের কোনো মতানৈক্য ভারতের সঙ্গে আমাদের নেই। যদিও হয়তো চীন ফ্যাক্টরটা আমাদের দু দেশের মধ্যে আছে, বাট তারপরেও আমি মনে করি যে দু দেশের সম্পর্কের জায়গাটা এমন একটা অবস্থানে গিয়েছে। তারপরে আমরা আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে কয়েকটি বিষয়। একটি হচ্ছে জাতীয়ভাবে চিন্তা করলে আমরা যদি দেখি যে এখানে কংগ্রেস সরকার যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে আরেকটি নতুন মাত্রা যুক্ত হবে, আরো সম্পর্ক আরো শক্তিশালী হবে, কিছু বিষয় হয়তো আরো মানে সমাধানের দিকে আমরা যেতে পারি, সেটি একটি বিষয়। অন্যদিকে আবার আপনার এই যে আমাদের নেইবারিং যে ভারতের রাজ্যগুলো, পশ্চিমবঙ্গের কথা বলছিলেন বা অন্যান্য এই নেইবারিং রাজ্যগুলোতে কতগুলো মানে বিভাজনের একটা রাজনীতি বিজেপি চালু করেছে, এবং এই বিভাজনের রাজনীতিটি বিশেষ করে নির্বাচনের সময় তুঙ্গে অবস্থান, এবং আপনার সেই 2014 সালের যে তল্পা নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপার, এবার যেমন বঙ্গোপসাগরে মানে ফেলে দেওয়া হবে, এই ধরনের যে আপনার পলিটিক্যাল রেটরিক, এবং তার সঙ্গে শুধু রেটরিক না, আপনার কতগুলো বাস্তব। আমি নিজেও আপনার 10 তারিখ, এই মাসে 10 তারিখ পর্যন্ত মানে 7 দিনের জন্য পশ্চিমবঙ্গে ছিলাম। আমি দেখেছি যে কিভাবে আপনার এই ডিভাইসিভ ইস্যুগুলোকে, বিভাজনের ইস্যুগুলোকে জাতিগত দিক থেকে, ভাষার দিক থেকে, ধর্মের দিক থেকে এগুলো ব্যবহার করছে, এবং করে কিছুটা সাফল্যও পাচ্ছে। মানে আপনার অন্তত ভোটের যে পার্সেন্টেজ, সেখানে হয়তো বিজেপির অবস্থান ক্রমাগত হয়তো একটু ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আপনার সিট পাওয়ার জন্য যে ধরনের সংখ্যাগরিষ্ঠতা, সেখানে হয়তো তারা পশ্চিমবঙ্গটাই মূলত টার্গেট। কারণ আসামে বিজেপির অলরেডি একটা ভালো অবস্থান আছে, বা ত্রিপুরাতেও আমরা জানি যে সেখানকার চিফ মিনিস্টার বিজেপি থেকে, ফলে এই জায়গাগুলোতে তাদের একটা অবস্থান তৈরি হয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনে বা ভারতের যে মানে যে জাতীয় রাজনীতি কিংবা তাদের যে ক্ষমতার পালাবদলের জায়গাতে খুব বড় ভূমিকা রাখার কিছু নেই। পশ্চিমবঙ্গটা হচ্ছে পশ্চিমবঙ্গের উপরে জোর দেওয়া হচ্ছে। এবং আমি যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গের ভোটের হিসাব নিকাশ হচ্ছে, সেখানে বিজেপি কত পাবে, তৃণমূল কত পাবে, এইসব হিসাব হচ্ছে। তো হিসাবগুলো তো থাকবে, সেখানে আপনার ভোটের পার্সেন্টেজ বিজেপির অনেক বাড়লেও সিটের দিক থেকে হয়তো কেউ বলছে 2টো সিট পেতে পারে, কেউ 6টি, অথবা কেউ বলছে পাবেই না। মানে এই বিষয়গুলো আছে, কিন্তু মানে খুব ভালো করার চান্স নেই। কিন্তু না থাকলেও রাজনীতির জায়গাটাকে যেভাবে পরিবর্তন করছে, যেভাবে মানুষ এবার একজন বিজেপির যে তাদের যে ম্যানিফেস্টো, যেটি আপনি যদি খেয়াল করে দেখবেন যে ম্যানিফেস্টোর হচ্ছে যুদ্ধের পক্ষে ম্যানিফেস্টো, জাতীয়তাবাদের উগ্র জাতীয়তাবাদের এক ধরনের আপনার ম্যান্ডেটের জন্য তারা একটা ম্যানিফেস্টো দিয়েছে। তো এইটা আমি মনে করি না যে পশ্চিমবঙ্গ কিংবা আমাদের এই নেইবারিং স্টেটগুলোতে খুব বেশি যে এই ধরনের এজেন্ডা বা ম্যান্ডেটকে তারা বেশি মানে ম্যানিফেস্টোকে তারা রিসিভ করবে, আমার কাছে মনে হয় না। কারণ বিজেপির একটি বড় ধরনের ফেইলিওর ছিল, সেটি হচ্ছে যে আপনার ভারতের অর্থনীতির জায়গাতে হয়তো গ্রোথটা বাড়ছে, কিন্তু উন্নয়নের যে কতগুলো বিষয়, যেমন আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু ভারতের রাজনীতি, এবং এটি কিন্তু আপনার পশ্চিমবঙ্গেও সেই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এবং নরেন্দ্র মোদীর কতগুলো যেমন এই যে ডিমনিটাইজেশন পলিসি যেটা ছিল, কৃষকদের যে দুরবস্থা, এই বিষয়গুলো কিন্তু আপনার বেশ বড় করে আমি দেখেছি যে এই যে পশ্চিমবঙ্গের টেলিভিশনগুলোতে ব্যাপকভাবে বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এই সব মিলে আমার কাছে মনে হয় যে মানে পরিবর্তন হবে কি না আমরা জানি না, কিন্তু একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এবং সেই লড়াইয়ে 272 সিট পাওয়ার যে একটি মানে যেটি ম্যাজিক নাম্বার, সেটিতে মানে এনডিএ অথবা বিজেপি এককভাবে যেতে পারবে কিনা সেটা নিয়ে একটা সংশয় আছে। তবে বাংলাদেশের জায়গা থেকে যদি আমরা বলি যে বড় ধরনের কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে, দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক যে ধরনের একটা নতুন প্যারাডাইমের মধ্যে আছে, কানেক্টিভিটির ইস্যু থেকে ডেভেলপমেন্টাল ইস্যু, এনার্জি কোঅপারেশন, এবং এই সব কিছু নিয়ে আমরা যে জায়গায় আছি সেটি বাধাগ্রস্ত হবে না। কিন্তু
আমরা আমরা হয়তো মানে মোদির হাত কতটা শক্তিশালী হবে যদি ক্ষমতায় আসতে পারে, কি ধরনের মেজরিটি নিয়ে আসবে, মমতার সঙ্গে তার সম্পর্ক কি হবে বা আঞ্চলিক দলগুলোর সঙ্গে, এগুলো সেটার হয়তো উপর দেখার বিষয়। অনেক কিছু নির্ভর কিন্তু করছে। আমাদের স্টেকটা খুব মানে জাতীয় পর্যায়ে বেশি না, কিন্তু এই আমাদের এই প্রতিবেশী রাজ্যগুলোতে যদি আপনার এই উগ্র জাতীয়তাবাদ বা হিন্দুত্ববাদের যে রাজনীতি সেটা তাইলে যদি সীমান্তে অনেক নানা রকম বড় অস্থিরতা আকারে তৈরি আসে, হতে তাহলে পারে। আপনার এই যে অভিবাসন ইস্যুটাকে আরো বেশি মানে এটাকে রাজনীতিকর করা, এটাকে সিকিউরিটাইজেশন করার চেষ্টা করবে, এবং তার মাধ্যমে সাধারণ যে মানুষ যারা খুব একটা শিক্ষিত না বা খুব একটা বোঝে না রাজনীতির বিষয়টি, তাদের সেন্টিমেন্টকে ব্যবহার করে এক ধরনের উত্তপ্ত পরিবেশ তৈরি করতে করার পারে। চেষ্টা করবে। বাট সেটিও আপনার নির্বাচনের পরে খুব বেশি ম্যাটার করবে না, যেটি আমরা দেখেছি গত 5 বছরে। হয়তো বা এনআরসি সহ কিছু, যেমন পশ্চিমবঙ্গের একটি বড় আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার জন্য বিজেপি হ্যাঁ, বলছে, মমতা তো এটার মমতা বিরুদ্ধে এটার কট্টর ঘোর বিরোধী। তার মানে পশ্চিমবঙ্গে হয়তো বা বিজেপিও চালু করবে না, কারণ সেই ধরনের পরিবেশ এখানে নেই। কিন্তু সেটি সাধারণ ভোটারদেরকে বা বিজেপির মনস্ক যে রাজনীতি সেটিকে আরো বেশি শক্তিশালী করার চেষ্টা করছে। জি, সুভাষদা, আপনি বিরতির আগে বলছিলেন যে আপনি মুন্নির কাছে আপনার একটু প্রশ্ন আছে, আপনি কি প্রশ্নটা আমরা কি মুন্নিকে পাবো? সুভাষদার কাছে প্রশ্ন ছিল। জি, মুন্নি, সুভাষচন্দ্র বাদল আছেন আমাদের সাথে, উনি একটু আপনাকে একটু প্রশ্ন করতে চেয়েছিলেন। দাদা, আপনি যদি প্রশ্ন করেন মুন্নির কাছে। জি, মুন্নি, আপনার সাথে তো গত যে লোকসভা নির্বাচন আমরা ভারতের বিভিন্ন জায়গায় গেছি, ইলেকশন কভার করেছি, সেই অভিজ্ঞতাটা আছে। এইবারের নির্বাচনে আমি যতটুকু দেখেছি আঞ্চলিক দলগুলো অত্যন্ত শক্তিশালী এবং জোরালো ভূমিকা রাখছে। যদি বলি উড়িষ্যার বিজু জনতা দল, যেটা নীতিশ কুমারের, তার বিহারের লালু প্রসাদ এবং উড়িষ্যার বিজু দল রবীন পট্টনায়ক, বিহারের নীতিশ কুমার, লালু প্রসাদ, বাংলায় তৃণমূল, তামিলনাড়ুর ডিএমকে, মহারাষ্ট্রের শিবসেনা, শরদ পাওয়ারের এনএপি, এই এবং সাবেক প্রধানমন্ত্রী দেবগড়ের কর্ণাটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এবং ধারণা করা হচ্ছে যে এবার সরকার গঠনে আঞ্চলিক দলগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ক্ষেত্রে আমি আপনাকে জানতে চাচ্ছি যে এনআরসিকে কেন্দ্র করে যে আসামের বাঙালি মুসলমানদের মধ্যে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়েছে, তার ফলে সেখানে কংগ্রেস অনেকটা সুবিধা নিতে পারছে। সেই ক্ষেত্রে যে দুটো আঞ্চলিক দল আছে, গণপরিষদ, আসাম গণপরিষদ এবং বোরোল্যান্ড, আসাম গণপরিষদ কিন্তু খুব শক্তিশালী ছিল প্রফুল্ল মহন্তের, তাদের অবস্থানটা যদি আপনি একটু বর্ণনা করেন। জি, আসলে মানে একটু আগে কিন্তু স্মিতা মিশ্র আমাদেরকে পরিষ্কার করেছেন। বাদল, তো আমি কিন্তু আপনাকে আরেকটু মনে করিয়ে দিতে চাই, গতবারও কিন্তু বারবার আমরা নরেন্দ্র মোদীর এই ভাষণটি বারবার করে দেখাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গ বা আসামে এসে বারবার বলছে যে বাঙালি হটাও, এবং তখনকার বলাটা আরো অনেক ঘৃণা মাখা ছিল এবং অনেক মানে মিন করে বলছেন এরকম বলা, ওটা মনে হয়েছে আমার রিপোর্টার হিসেবে মনে হয়েছে। কিন্তু গত 5 বছরে আমরা এরকম দেখিনি যে বাঙালি হটা এখান থেকে বের করে দিব, তা হয়নি। এনআরসি আর ক্যাপ নিয়ে আমরা আলোচনা করলাম। সুতরাং এখানে যারা আসামে যারা আছেন তাদের কাছে এটা মানে বিশেষ করে যে রাজনীতি সঙ্গে জড়িত, আমরা স্মিতা মিশ্রার সাথেই কথা বললাম, তিনি বলছেন যে এটা তো শুধুমাত্র ভোটের দিন পর্যন্ত, আজকে যেই সব কেন্দ্রগুলোতে ভোট হয়ে গেছে সেখানে কালকে থেকে আর আমার ধারণা ক্যাব বা এনআরসি নিয়ে তেমন কোনো কথা হবে না, এইটুকু তারা মনে করছেন। সুতরাং আর আপনি বলছেন যে পুরো ইন্ডিয়ার নির্বাচনে যে আঞ্চলিক দলগুলো নানা রকমের অনেক বেশি তৎপর, অবশ্যই তৎপর এবং হাড্ডাহাড্ডি হবে সেটা মনে হচ্ছে। কিন্তু এটাও সত্যি যে যতই মোর্চা হোক, যতই যাই হোক না কেন,
ফিগার কিন্তু মানে একটা ম্যাটার করে আসলে কে হবেন প্রধানমন্ত্রী সেটা নিয়েও কিন্তু এক ধরনের না, আমি কিন্তু confusion। বলছিলাম যে নরেন্দ্র মোদী নিয়ে গণপরিষদের কিন্তু অবস্থানটা নানা কি? রকমের সমালোচনা আছে। নোটবন্দি তো একটা বিরাট একটা বড় ইস্যু, কিন্তু নোটবন্দিতে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি কিন্তু গ্রামের মানুষের সঙ্গে নোটবন্দি নিয়ে কথা বলেছি, তারা কিন্তু সেই অর্থে যাদের ঘরে নোট ছিলই না তারা আবার কিসের ক্ষতিগ্রস্ত হবে? কিন্তু যারা কালো টাকার মালিক তারা এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এইটাকে ইস্যু করলে তো হবে না। আরেকটা জিনিস ইন্টারেস্টিং যে মিডিয়ার রোল, মিডিয়া এখন যেমন ধরেন সোশ্যাল মিডিয়া অনেকখানি ইম্প্যাক্ট তৈরি করছে। এখন ইউটিউব, আজকে আমি ভোটের লাইনে অনেকের কাছ থেকে শুনেছি যে আমরা তো ইউটিউবে এটা দেখি, ইউটিউব তো সরকারের সমর্থনে, কেউ বলছেন, আবার বলছেন যে ইউটিউবের আমরা রাহুল গান্ধীর প্রতিদিন আমরা দেখছি, অন্যান্য দলগুলো দিচ্ছে। তার মানে ইউটিউবের যেসব কন্টেন্টগুলো দিচ্ছে তারা তাদের হাতের মধ্যে ঠিক সময় পেয়ে যাচ্ছে, ডিসিশনটা নিচ্ছে। ওপিনিয়ন লিডার বলে যে কথা বলি, যে আমরা বাংলাদেশেও দেখি যে প্রভাবশালী অনেক পত্রিকা, প্রভাবশালী অনেক টেলিভিশন, আমরা অনেক সময় যে ভোট আমরা পাল্টে দিতে পারবো, আমরা নেতা বানাতে পারবো, সেই ঘটনাটা বোধহয় একটু পাল্টেছে। অন্তত এই নির্বাচনে মোদি চ্যানেল, নরেন্দ্র মোদীর কিন্তু একটি চ্যানেল আছে, আপনারা নিশ্চয়ই জানেন, যে নমো নরেন্দ্র মোদী, এবং যে যখন পাচ্ছে তখন তার যে স্পিচগুলো, অনেক সময় অভিযোগ আসে যে পত্রিকা বা এই টেলিভিশনগুলা, বিভিন্ন চ্যানেলগুলা, তারা তাদের মতো ডিস্টোর্ট করে তার কথাগুলো দেওয়া হচ্ছে। সুতরাং এইরকম একটা স্ট্র্যাটেজিও যাচ্ছে। প্রভাষা আমিন, আমি আরেকজন মানুষকে এখানে পেয়েছি, আমরা একটু মানে নারী ভোটারদের নিয়ে একটু জানতে চাই। তিনি একজন এন্টারপ্রেনার, নন্দিতা চক্রবর্তী। তিনি একটু বলবেন যে নারী ইস্যুটা আসলে কিভাবে কাজ করেছে। একটা ছোট্ট 1 মিনিটে যদি একটু নন্দিতা দিয়ে আমাদেরকে বলে দেন। নারী ইস্যুটা তো 1 নম্বর হলো যেটা আমরা গ্যাস পেয়েছি গ্রামের ঘরগুলো, যারা ভাবতেই পারেনি যে আমরা গ্যাসে রান্না করব। টয়লেট, প্রতিদিন সকালে আমাদের এই গ্রামের মানুষগুলো নদীর পাশেই যেতে হতো ওদেরকে, তাই আজকে এটা পাল্টে গেছে। দুটো সুন্দর সুন্দর জিনিস আমরা পেয়েছি। 3 নম্বর বলবো আমি, গ্রামের মহিলারা তাদের স্বাবলম্বন নিয়ে আজকাল ভীষণ চিন্তিত। তারাও চাইছেন আমাদের যে কাজগুলো আছে আমরা যা করতে পারি। হ্যাঁ, আমরা মহিলা সমারোহ করেছি, এটাও একটা সাকসেস স্টোরি আমাদের। অনেকগুলো মহিলা সমারোহ, যাতে দলে দলে শুধু মহিলারা ছিলেন যারা স্বাবলম্বী। এসএইচজি যেটা এসএইচজি যেটা আমরা বলি আর কি, তার ফর্মটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। আগে কাজ হতো না, এখন মহিলারা কাজ করছেন সবাই এসএইচজি মেম্বাররা। তো গ্রামের মহিলাদের মধ্যে এখন খুব উৎসাহ, ইন্ডিপেন্ডেন্ট একটা ভাব এসছে, যেটা আমি কাকে প্রেফার করি, আমি কাকে ভালোবাসি সেই কথাটা বলতে, বা আমি কোন রাজনীতি দল চাই, আমার কি হবে তাতে, সেটা বোঝা যেন অনেক মানে সোজা হয়ে গেছে আমাদের পক্ষে। নেতা নির্বাচনে মহিলাদের মতামতের একটা প্রভাব থাকবে। আমার তো মনে হচ্ছে এখানে 60% মহিলারাই বোধহয় মতামতটা নির্ধারণ করবেন। শেষ মন্তব্য স্মিতা দি যদি বলেন, আমি জানি আপনি বিরতিতে যাবেন। স্মিতা দির লাস্ট কমেন্ট। আমি কি বলবো, এটা ইলেকশন ভালো একটা সরকার আসুক, সবাই দেশের সবাই মঙ্গল হোক, সেটাই আমরা চাই। যে সরকারে আসুক না কেন উন্নয়নের কাজ করুক, দেশ তার ভালো করুক, সেটাই। ধন্যবাদ মুন্নি, আপনাকে অনেক ধন্যবাদ। সারাদিন আপনি অনেক পরিশ্রম করে আমাদের অনেক সময় দিয়েছেন। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। আজকের জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কথা বলছিলাম ভারতের নির্বাচন নিয়ে। জনাব অধ্যাপক দেলোয়ার হোসেন, এমনিতে যদিও এখনও টু আর্লি, মাত্র 2 পর্ব গেছে, আরও বাকি আছে এবং অনেক লম্বা, আগামী মাস পর্যন্ত চলবে। তবু আমি একটা ছোট্ট করে একটা বলি যে এই 5 বছরে মোদির যেই পারফরমেন্স, এবং তাতে এবার মোদির বিপক্ষে একক ওইভাবে কোনো দেখা যাচ্ছে না। মমতা বলছেন যে উনি কেন্দ্রে ক্ষমতা দখল করবেন, রাহুল গান্ধী আছেন এবং নানা জায়গায় মায়াবতী, আলাদা আলাদা ছোট ছোট, কিন্তু একজনকেও এককভাবে মোদিকে চ্যালেঞ্জ জানাতে পারছে না। আপনি ছোট্ট করে একটা মানে একটা সম্ভাবনা যে এই রেজাল্ট কী হতে পারে, আপনি 272 একটা ম্যাজিক ফিগারের কথা বলছিলেন, কে পেতে পারে? না, এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে মানে মোদির বলতে আমি বলবো যে জোটের মানে এনডিএ জোটের সম্ভাবনা আছে যে 272 রিচ করা।
কারণ মোদি বিরোধী আপনি যে কথাটি বলেন, মোদির বিরুদ্ধে আপনার তাদের যে জোট সেটি একদিকে আঞ্চলিক দলগুলোর প্রাধান্য, অন্যদিকে কংগ্রেস আগের চেয়ে তাদের অবস্থান ভালো। হয়েছে। তারপরেও কিন্তু যতই ভালো হোক না কেন আপনার এই 272 প্লাস সিট পাওয়ার যে বিষয়টি, এবং সেটি পাওয়া খুবই টাফ আমার কাছে মনে হয়। এবং সেটি যেহেতু এনডিএ এর সাথে আপনার মানে আরও অন্যান্য দল আছে, এবং এখন যেটা আসলে দেখা যাবে যে আসলে বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারে কিনা সেটি একটি ইস্যু হবে। আর নাটকীয় কোনো কিছু ঘটলে, যেমন আপনার উত্তরপ্রদেশের যে ফলাফলটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ এই দুটো মিলে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। উত্তরপ্রদেশে আপনার বিজেপির যে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল গত নির্বাচনে, সেই জায়গাটাতে আপনার এই যে দুটো দল যে জোট করেছে, সেখানে আবার কংগ্রেস এককভাবে নির্বাচন করার কারণে বিজেপির অবস্থানটা হয়তো মানে তারা উতরে যেতে পারে, কিন্তু ফলে সম্ভাবনাটা কিন্তু এক খুবই মানে জটিল একটা সমীকরণ। মানে এখানে বলা যাবে না মোদি যদি ফিরেও তাহলে যে খুব গতবারের মতো ল্যান্ডস্লাইড কিছু নিয়ে আসবে, বিজেপি এককভাবে ক্ষমতা নিয়ে ফিরবে, এবং সেই ক্ষেত্রে মোদির নেতৃত্ব বা তার যে অবস্থানটা আগের মতো এত সুদৃঢ় থাকবে না। মানে মোদি ম্যাজিক এবার আর কোয়ালিশন গভর্নমেন্ট, যেটা বাজপেয়ী দীর্ঘদিন কোয়ালিশন গভর্নমেন্টের নেতৃত্ব দিয়েছে, মোদিও হয়তো একটি কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিতে পারে। তেমন একটা কথা। বাদলদা, আপনি বিরতির আগে প্রশ্নের সময় বলছিলেন যে অনেক ছোট আঞ্চলিক দলগুলোর গুরুত্বের কথা। এই জায়গাটাতে যদি আপনি আঞ্চলিক দলগুলো এই সরকার গঠনে, আগামী সরকার গঠনে কতটুকু ভূমিকা রাখতে পারে, বা আপনার মানে অ্যাজাম্পশন কি হতে পারে? আমি তো মনে করি এবার নির্বাচনে ভারতের আঞ্চলিক দলগুলোর উপরে নির্ভর করবে কে সরকার গঠন করবে। বিশেষ করে উত্তরপ্রদেশ 80টা সিট, গতবার সব মিলিয়ে কংগ্রেস পেল 7টা, আর বাকিটি পেয়েছে 73টা পাইছে বিজেপি। এইবার একটা বিষয় যে বহুজন সমাজবাদী দল আর সমাজবাদী দল, অখিলেশ এবং মায়াবতীর দল, হ্যাঁ, সাপে নেউলের সম্পর্ক ছিল, তারা মিলে গেছে একসাথে। তারা কি রেজাল্টটা করবে তার উপরে অনেকখানি নির্ভর করবে ভারতের এইবারে নতুন সরকার গঠন। তবে আমার মনে হয় হয়তো এনডিএ করবে, সেই ক্ষেত্রে হয়তো এনডিএ এককভাবে পারবে না, যেটা অধ্যাপক দেলোয়ার বলছিলেন, এককভাবে পারবে না। সেই ক্ষেত্রে তাদের একটা বড় শক্তি আছে আপনার ওই বিহারে নীতিশ কুমার তাদের পুরোপুরি সাপোর্ট দিয়েছে। আর এখানে আরেকটা বিষয় যেখানে মানে জড়িত আছে মহারাষ্ট্র কিন্তু শিবসেনা এবারও মহারাষ্ট্র কিন্তু শিবসেনা খুব শক্তিশালী, তারাও কিন্তু বিজেপিকে পুরোপুরি সমর্থন দিছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এইবারের নির্বাচনে ভারতের অনেক কিছুই হয়ে যেতে পারে। যদি ম্যাজিক নাম্বার মোদি না পায়, সেই ক্ষেত্রে আঞ্চলিক দলগুলো অনেক কিছু শর্ত আরোপ করবে। এটা কিন্তু কোয়ালিশনের ক্ষেত্রে অনেক শর্ত বার্গেন হবে। আর যদি এটা আপনি জানেন, এইবার কিন্তু ইন্ডিয়ান ইলেকশন আপনি খেয়াল করে দেখেন, ভারতের ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, উমা ভারতী, এরা কিন্তু সবই বিজেপি স্টলওয়ার্ড, একজনও ইলেকশন করতেছে না। তারপরে 75 ইয়ার্সের একটা ব্যারিকেড তৈরি করে দিয়ে যারা বিজেপির প্রতিষ্ঠাতা ছিল, আদবানি, মুরলীমোহন যোশী, এদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে। তাদের কিন্তু ভিতরে ক্ষোভ আছে, যদিও বলতেছে, সুষমা বলতেছে, অরুণ জেটলি বলতেছে, উমা ভারতী বলতেছে শারীরিক কারণে তার নির্বাচন থেকে সরে দিয়েছে। ঘটনাটা তা না। যদি বিজেপি 200-র নিচে চলে যায় তাহলে ভারতে অনেক কিছু, কারণ আঞ্চলিক দলগুলোর মধ্যে অনেক কিছু উল্টে পাল্টে যাবে হয়তো। আঞ্চলিক দলগুলোর মধ্যে মোদির উপর একটু ক্ষোভ আছে। সেই ক্ষেত্রে যদি নতুন কারো প্রাইম মিনিস্টারের প্রস্তাব তারা নিয়ে আসে, আমি অন্তত অবাক হব না। আচ্ছা জি, বাদলদা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো অনেক সময় আছে আমরা এটা দেখার জন্য। তবে বাদল যেটা বললেন খুবই ইম্পর্টেন্ট, দুজনই বললেন যে এককভাবে হয়তো বিজেপি নাও আসতে পারে, কোনো একটা কোয়ালিশনের সম্ভাবনা, এবং সেক্ষেত্রে কোয়ালিশন আসলে অনেক দর কষাকষি হবে, প্রধানমন্ত্রী পদ নিয়ে হতে পারে, নানা রকমের শর্তে হতে পারে। আমরা খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ভারতে কি হয়, কারণ স্বার্থে বাংলাদেশে অনেক কিছু নির্ভর করছে। সেই কারণে আপনারা সবাই ভালো থাকবেন।